দেশভাগ বাঙালি জাতির কাছে এক চরম বিপর্যয়, যার থেকে সম্ভবত আমরা আজকেও বেরিয়ে আসতে পারিনি। দেশভাগকে আশ্রয় করে যে কজন সাহিত্যিক অনবদ্য সব সাহিত্য রচনা করেছিলেন, তার মধ্যে হাসান আজিজুল হক কিন্তু অন্যতম। তিনি নিজেই দেশ হারা হয়েছিলেন, তাই দেশভাগের যে জ্বলন্ত যন্ত্রণার ছবি আমরা তার লেখার মাধ্যমে পাই, তার সত্যিই তুলনা হয় না। সাহিত্যের পথের আজকের পর্বে আমরা পড়ে নেব তারই লেখা একটি বিখ্যাত গল্প। লেখাটি বা গল্পটি অসম্ভব সুন্দর। গল্পটির নাম খাঁচা। প্রত্যেকটি ভিডিওতে আমি যেরকম বলে থাকি, আজকেও আমি সেটাই বলবো যে আজকের আলোচনা শোনবার আগে এই গল্পটি যদি তোমরা বা আপনারা একটু পড়ে নেন, তাহলে বিষয়টি বুঝতে নিশ্চয়ই সুবিধে হবে। এবং আরো একটি জিনিস, আপনারা বা তোমরা যারা আমার চ্যানেলে কোনো ভিডিও হয়তো খুঁজছো কিন্তু পাচ্ছ না, তারা আমার প্লেলিস্ট গুলো একটু চেক করে নিতে পারো, একটু দেখে নিতে পারো। কাঙ্ক্ষিত ভিডিওটি হয়তো রয়েছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই প্লেলিস্ট গুলো একটুখানি যদি দেখে নিতে পারেন বা পারো, তাহলে হয়তো সেই বিষয়টি তোমরা পেয়ে যেতে পারবে। তাহলে আজকে আমরা আমাদের পর্বের আলোচনা শুরু করি। দেশভাগ নিয়ে সত্যি কথা বলতে কি আলাদা করে কোনো ইতিহাস বলার দরকার হয় না। তাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা এবং দেশভাগ, এই দীর্ঘ পথ পেরিয়ে আসে স্বাধীনতা। ভারত ভাগ করে নির্মিত হয় দুটি দেশ। দীর্ঘ পথ পেরিয়ে আসে স্বাধীনতা, ভারত ভাগ করে নির্মিত হয় দুটি দেশ। এখানেই শেষ নয়, এরপরে মানুষ ভাগাভাগিও শুরু হয় চরমতম পর্যায়ে। এখানে মনে রাখতে হবে দুটি দেশ মানে আমি বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান এবং ভারতের কথাই বলছি। আচ্ছা, তাহলে কি হয়? মানুষ ভাগাভাগি করে নিয়েও শুরু হয় এক চরমতম পর্যায়ে, যার ফল হিসেবে আসে বাড়ি জমির হস্তান্তর বা জমির হস্তান্তর সম্পর্কিত এই জাতীয় আলোচনা বা বিষয় আমরা পেয়েছিলাম আরো একটি বিখ্যাত গল্পে, একটি তুলসী গাছের কাহিনীতে। সেখানেও আমরা কিন্তু সেই এক প্রেক্ষাপটে একই বিষয়বস্তু দেখে এসেছিলাম। খাঁচা গল্পেও ওই একই প্রেক্ষিত আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু আরো বেশি হৃদয় বিদারক ভাবে। গল্পের যে বিষয়বস্তু, তাতে আমরা দেখতে পাই যে একজন মানে একটি হিন্দু পরিবার, এবং সেই পরিবার বহুকাল ধরে চেষ্টা করছে পূর্ব পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষে চলে আসতে জমি বা বাড়ি হস্তান্তরের মাধ্যমে। কারণ সেই সময় অন্য ধর্মের লোকের অন্য দেশে থাকা বেশ বিপজ্জনক হয়ে উঠেছিল। তাহলে তারা এই জন্য চলে আসবার যে বারংবার চেষ্টা করছে, দেখা যাচ্ছে গল্পের মাধ্যমে যে তারা হয়তো অর্থনৈতিকভাবে বা বিভিন্ন ভাবেই বারবার বিফল হচ্ছে, যার ফলে প্রত্যেকটা মানুষের মনে এক অদ্ভুত রকমের ক্ষোভের জন্ম নিচ্ছে। এই বিষয়টাই কিন্তু এই গল্পের মূল, মানে কি বলবো, মূল যে ধারক সেটি। গল্পের মূল চরিত্র একজন হিন্দু ব্যক্তি যার নাম অম্বুজাক্ষ। তিনি এই দেশের পরিচয় ছেড়ে চলে যেতে চান ভারতবর্ষে, কারণ এটাই তো ভবিতব্য। বাড়ি কিন্তু মেলে না। বহুদিনের এই রিক্ততা ও যন্ত্রণায় স্ত্রী সরোজিনী বিরক্ত, রিক্ত হয়ে থাকে, যা স্বাভাবিক। কোনো আলাপই তাদের মধ্যে আর প্রেমকে ডেকে আনতে পারে না। দাম্পত্যের মধ্যে কেবল বেঁচে থাকে বিতৃষ্ণা। সেতার বাদক অম্বুজাক্ষ হোমিওপ্যাথির দ্বারা পয়সা উপার্জন করতে চায়, কারণ অর্থ তো চাই। সেই সময় অর্থ উপার্জন বেশ কঠিন বিষয়, কিন্তু সবার মধ্যেই একটা অন্ধকার ছায়া বাস করছে। গোটা অঞ্চলের মানুষের হাতেই তখন কিছুই নেই। তাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই এই অন্ধকারকে আমরা অনুভব করতে পারি। তাদের নিজেরই নেই, তারা চিকিৎসা করে পয়সা দেবে কোথা থেকে? অর্থাৎ অম্বুজাক্ষর অর্থ নেই। আবেদনের যে সৃষ্টিশীলতা, তার মধ্যেও সে সুর খুঁজে পাচ্ছে না। সঙ্গে মাথার উপরে যে ছাদ, সেটি কদিন থাকবে
তাও তার জানা নেই। সেতারের আলাপে তাই আর্তনাদ শোনা যায়, আনন্দ নয়। সরোজিনী অর্থাৎ অম্বুজাক্ষর স্ত্রী সরোজিনীর হয়তো একটা সময় একটা সংসার ছিল, বর শ্বশুর 5 সন্তান সহ সুখ ছিল, কিন্তু আজ তা আর নেই। বাইরের অসুখে সে ভেতরে ভেতরে পচে উঠেছে, তাই ভাঙা দাঁতের ফাঁক দিয়ে দুর্গন্ধযুক্ত থুতু বেরিয়ে আসে কথা বলার মধ্যে। লেখক এইভাবে তার ভিতরের যে পচনশীল সত্তা বা পচে যাওয়া সত্তা সেটিকে ইন্ডিকেট করেন। সন্তানেরা তার কথা মানে না। অকর্মণ্য দিশাহীন স্বামীর থেকে আশাহত হতে হতে সে জ্বলে ওঠে রাগে, ক্ষোভে, অসহায়তায়। চোখের সামনে সাপে কাটা ছেলে লুটিয়ে পড়ে মৃত্যুতে। জীবনকে সে বুড়ো আঙুল দেখিয়ে বলে বয়ে গেছে বাঁচতে। মায়ের পক্ষে এতটা সহ্য করা সত্যি বেশ কঠিন। এমন অন্ধকারেও কিন্তু আলো থাকে। মায়ের পক্ষে এতটা সহ্য করা সত্যি বেশ কঠিন, কিন্তু অন্ধকারের মধ্যেও তো আলো থাকে। তাই অম্বুজাক্ষর স্বপ্নে কখনো সে রঙিন হয়ে ওঠে। সে জানলা দিয়ে পাহাড় দেখার স্বপ্ন দেখে। সে ভাবে যে নতুন যে দেশে যাবে সেই দেশে একটা পাকা বাড়ি থাকবে তার, নতুন করে আবার সমস্ত কিছু বানাবে। শিউলি, বকুল, গোলাপ গন্ধ ছড়াবে তার বাড়িতে। আর জায়গার নামই বা কি সুন্দর, অগ্রদ্বীপ। ভাঙা ঘরের রাজরানী সরোজিনী, তার যন্ত্রণাকে অদ্ভুত ভাবে লেখক ফুটিয়ে তোলেন। আরেকজনকে এই গল্পে আমরা পাই, তিনি অম্বুজাক্ষর পিতা। হাতে থেলো হুঁকো, ময়লা পইতে, ঘোলা চোখ, পায়ে খড়ম, যেন বাঙালির প্রাচীনতম রূপ তার মধ্যে দিয়ে বর্তমান। কালীপ্রসন্ন নাম ওনার। ছেলেকে তিনি হিরণ নামে ডাকেন। এককালে হয়তো প্রতিপত্তি ছিল, কিন্তু আজকে তার কিছুই নেই। বৃদ্ধ অসতিপর এবং অর্থশূন্য। ছেলের কাছে 2 পয়সা চেয়ে লজ্জায় মরে গিয়ে সত্যি সত্যি সে মরে যেতে চায়। সে বোঝে যে সে এই বাড়ির বোঝা। তক্ষকের ডাককে সে ভয় পায়, অলৌকিকতায় ভয় পায়। তার খড়মের শব্দ করে চলে যাওয়ার মধ্যে দিয়ে লেখক প্রাচীনতার ক্ষয়কে ফুটিয়ে তুলতে চান। যে প্রাচীনতা, এই যে জিনিস নিয়ে আমরা এতকাল বসবাস করছি বা করেছি, তার কিছুই আর নেই। সেগুলি আস্তে আস্তে সেই খড়মের শব্দের মতোই মিলিয়ে যাচ্ছে। এই চলে যাওয়ায় কিন্তু কোনো গর্ব নেই, রয়েছে আর্তনাদ। এই গল্পের বুনন শেষ অংশে আরো বেশি অসহায়তাকে প্রকাশ করেছে। আমরা অরুণের মৃত্যুর পরে পিতার পক্ষাঘাত দেখি। কখন দেখি? যখন তাদের চলে যাওয়া প্রায় ঠিক হয়ে গেছে, ঠিক তখন। পিতার পক্ষাঘাত যেন পিতার একার নয়, একটা গোটা সম্প্রদায়, জাতি, তথাকথিত ভাবে মানব সমাজের পক্ষাঘাত। আমরা আরো দেখি তার পুত্ররা কিরকম বেপরোয়া, আবেগ শূন্য ও নির্দয়। পুত্ররা মানে সরোজিনী এবং অম্বুজাক্ষর পুত্রদের কথা বলা হচ্ছে। পরবর্তী প্রজন্মের কথা বলা হচ্ছে, যাদের কাছে কিছুই নেই আর থাকার জন্যে। প্রত্যেকেই যেন কোনো না কোনো খাঁচায় আবদ্ধ। কেউ বার হতে পারছে না সেই খাঁচা থেকে। বনের পাখিকে দেখে ছটপটিয়ে মরছে, কিন্তু পারছে না। পিতার মৃত্যু দিয়ে মুক্তি চাইছেন, পারলেন না, অদ্ভুত অবস্থার মধ্যে আটকে গেলেন। পুত্র বাড়ি পেয়েও যেতে চাইল না, রাদার বলা যেতে পারে পারলো না। আর সরোজিনী এদের আবর্তের মধ্যে আটকে গেল। কেউ নিজের স্থান থেকে এক চুলও সরতে পারলো না। কপাল ও ভাগ্যের করাল ও গ্রাসে ঘুরতে ঘুরতে ছিন্ন ভিন্ন হতে থাকলো। গল্পে দেখি অম্বুজাক্ষর সব শেষ করে দিতে চেয়েছিল আগুনের মাধ্যমে, তাহলে হয়তো কিছুটা মুক্তি পাওয়া যেত, খাঁচাটা কোথাও গিয়ে ভেঙে পড়তো, কিন্তু তাও হলো না। গল্পের শেষে মারমুখী সরোজিনী শেষে কি করলো অম্বুজাক্ষর সাথে সত্যিই আমরা জানি না, কিন্তু এই বাড়ি সংসারের খাঁচা থেকে যদি সে মুক্ত হতেও পারে,
মনের থেকে, মনের যে ক্ষত তার মধ্যে রয়েছে, সেখান থেকে সরোজিনীও অন্তত কোনোদিনই মুক্ত হতে পারবে না, তার বাঁধন কোনোদিন সে ছাড়তে পারবে না। আসলে দেশভাগ আমাদের স্বাধীনতা দেয়নি, এরকমই একটি খাঁচায় বন্দি করে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গল্পে এতগুলি চরিত্র থাকা সত্ত্বেও মূল চরিত্র কিন্তু এই খাঁচা, যে খাঁচার মধ্যে প্রত্যেকে আবর্তিত হচ্ছে কিন্তু বেরোতে পারছে না। তাই গল্পের নামের যথার্থ সার্থকতা আমরা এখান থেকেই পেতে পারি। গল্পটি অসম্ভব সুন্দর একটি গল্প। আমি আবারও বলবো, গল্পটি পাঠ করে নিলে তবেই আলোচনাটি বুঝতে সুবিধে হবে। এই গল্পটি আজকে আলোচনা এই পর্যন্তই। আমার চ্যানেলে এছাড়াও বহু ছোট গল্পের আলোচনা রয়েছে, বাংলাদেশেরও বেশ কিছু সাহিত্যের আলোচনা রয়েছে। যদি ইচ্ছে করে অবশ্যই আপনারা ছোট গল্প নামক প্লে লিস্টে সেগুলি পেয়ে যাবেন। তবে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, অন্য কোনো বিষয়ে আলোচনা জানতে হলে কমেন্ট করবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।